দেশ ধনী হচ্ছে, প্রশ্ন বৈষম্য নিয়ে। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন বলছে বাংলাদেশ চলতি 20-21 সালে 3 ধাপ এগিয়ে বিশ্বের 140তম ধনী দেশ হয়েছে। একসময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তৈরি দুর্নীতি ধারণা সূচকে প্রথম স্থানে ছিল বাংলাদেশ। এ নিয়ে দেশ বিদেশে বেশ হইচই পড়ে যেত, তুমুল সমালোচনা হতো। পরবর্তীকালে ওই সূচকে বাংলাদেশের নাম পেছনের দিকে গেলেও আলোচনা সমালোচনা কমেনি। তবে এটাই কেবল বাংলাদেশের প্রকৃত চরিত্র নয়, এর বাইরে আছে অন্য এক বাংলাদেশ। সেটি অবশ্য সমালোচিত হওয়ার নয়, বরং প্রচুর সম্ভাবনার বাংলাদেশ। বাংলাদেশের নতুন সম্ভাবনার খবরটি দিয়েছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। তাদের এই বছরের জরিপে বিশ্বের শীর্ষ ধনী দেশের তালিকায় বাংলাদেশ 3 ধাপ এগিয়েছে। গ্লোবাল ফাইন্যান্সের চলতি 21 সালের তালিকায় বাংলাদেশ 140তম ধনী দেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 143তম। ম্যাগাজিনটি বলছে ক্রয় ক্ষমতার সক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের মানুষের মাথাপিছু মূল্যদেশী উৎপাদন বা জিডিপি এখন $5,307, যা গত বছর ছিল $5,028। গ্লোবাল ফাইন্যান্সের এবারের তালিকায় মোট 194 দেশের নাম রয়েছে। এতে বাংলাদেশের প্রতিবেশীদের মধ্যে ভারত 124তম অবস্থান থেকে 4 ধাপ পিছিয়েছে 128তম হয়েছে। পাকিস্তানের অবস্থা আরও খারাপ, তারা গত বছর 138তম অবস্থান থেকে 6 ধাপ পিছিয়ে 144তম স্থানে নেমে গেছে। বদৌলতে বিশ্বের ধনী রাষ্ট্রসূচকে পাকিস্তান এবার বাংলাদেশের 4 ধাপ পেছনে অবস্থান করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। তালিকায় চলতি 2021 সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষস্থান পেয়েছে লুক্সেমবার্গ। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা যায়, দেশে চলতি 20-21 অর্থ বছরে মাথাপিছু আয় বেড়ে $2,227 উন্নীত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় $1,88,873। করোনার এই সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি ধনী দেশের তালিকায় এগিয়ে যাওয়া একটি ভালো খবর বটে, তবে তা দিয়ে সার্বিক চিত্র বোঝানো যায় না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা মনে করেন করোনাকালে কিছু মানুষ অতি ধনী হয়েছে, আবার করোনায় অর্থনীতিতে যে অভিঘাত পড়েছে তা ধনীর অবস্থা তেমন পরিবর্তন করেনি, কিন্তু তা দরিদ্রকে অতি দরিদ্র অবস্থার দিকে ঠেলে দিয়েছে। আবার নতুন করে দরিদ্র হয়েছেন অনেকে, ফলে এই সময় এই ধরনের চিত্র বৈষম্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। করোনা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, মাথাপিছু আয় বাড়ে তখনই যখন জিডিপি প্রবৃদ্ধির হার জনসংখ্যার প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি হয়। সেই হিসেবে মাথাপিছু আয় বেড়েছে। তবে এসব তথ্য উপাত্ত সরকারিভাবে আসে, যাচাই বাছাইয়ের তেমন সুযোগ নেই। এছাড়া বিবিএস এর পক্ষে যেভাবে সংগ্রহ করা সম্ভব সেভাবে অন্য সংস্থার পক্ষে সম্ভব নয়। তাই বলা যায় জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সরকারি নীতি নির্ধারকরা যে তথ্য দেন তার ভালো ব্যাখ্যা তারাই দিতে পারবেন। সেলিম রায়হান আরও বলেন, সরকারি তথ্য অনুযায়ী দেশে গত বছর 5% কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে, অথচ আইএমএফ বিশ্বব্যাংকের হিসেবে তা 1-1.5% বেশি নয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি করোনা মহামারীর এই সময়ে আমাদের রপ্তানি সহ বড় শিল্প খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রেমিটেন্স বা প্রবাসী আয় প্রবৃদ্ধি ভালো, সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি। অতি দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে, সেজন্য বলা যেতে পারে সরকারি তথ্য উপাত্ত কতটা বিশ্বাসযোগ্য ও ব্যাপক সংযোগের মাধ্যমে সংগ্রহ হয়েছে তা দেখা দরকার। এখানে সরকারি সংস্থাগুলো কতটা দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য দিয়ে নিয়ে তথ্য সংগ্রহ করছে সেটিও গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আরেক অধ্যাপক সাইমা হক বিদিশা জানান, করোনার এই সময়ে মাথাপিছু আয় বৃদ্ধিতে বড় ধরনের বৈষম্য আছে এমনটা ইঙ্গিত করে। জিডিপিতে প্রবৃদ্ধি হলে মাথাপিছু আয় বাড়তে পারে, তবে করোনাকালে সার্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা জরিপে দেখা গেছে বহু লোক কাজ হারিয়েছে বা মানুষের আয় কমেছে। কিছু কিছু খাতে অর্থনীতি ভালো করেছে, তবে সার্বিকভাবে সেই প্রতিফলন দেখি নাই। সাইমা হক জানান, আসলে করোনার আগে আমরা দেখেছি বৈষম্য বাড়ছে, করোনার মধ্যেও তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কাই বেশি, অর্থাৎ ধনীদের সঙ্গে গরিবের পার্থক্য আরও বেড়েছে। তাই হয়তো মাথাপিছু আয় বেড়েছে, তবে আমাদের দেখার বিষয় হলো মানুষ কী অবস্থায় আছে, দরিদ্রের হার কেমন, কর্মসংস্থানের হার কেমন এবং বৈষম্যের হার কেমন। আসলে আমাদের প্রবৃদ্ধি কেন্দ্রিক উন্নয়নের দর্শন থেকে সরে আসতে হবে। মাথাপিছু আয় দিয়ে সব বিচার করলে পুরো চিত্রটা উঠে আসবে না। শুরুর দিকে বাংলাদেশের সম্ভাবনার কথা বলা হয়েছে, সেরকম সম্ভাবনাগুলোর একটি শুনিয়েছিল যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান অ্যান্ড স্যাক্স। ব্যাংকটি বিনিয়োগ সম্ভাবনা ও ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় 2005 সালে 11টি দেশের একটি তালিকা প্রকাশ করে। নেক্সট 11 বা পরবর্তী একাদশ নামের ওই তালিকায় বাংলাদেশও ঠাঁই পেয়েছিল। বাকি 10 দেশ হল ইন্দোনেশিয়া, ইরান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, মিশর ও মেক্সিকো।